প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। বাংলা টিভির মাসব্যাপী নিয়মিত বিশেষ আয়োজন প্রাণের মেলা বইমেলা অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। ভালো খাদ্য পেট ভরে, কিন্তু ভালো মানের একটি বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। বই মানুষকে জ্ঞানী করে এবং ভালো মন্দের পার্থক্য খোঁজার জন্য সহযোগিতা করে। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের বাংলা টিভির স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশবরেণ্য জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, আসুন আমাদের আজকের অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। হুদা ভাই, আপনাকে নিয়ে আজকে আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার শৈশবকাল, কৈশোরকাল এবং কীভাবে বেড়ে উঠলেন, নানা বিষয় নিয়ে আমরা আলাপচারিতা করব। প্রথমে আপনার প্রতি যে প্রশ্নটি থাকবে, এবারের বই মেলা নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? বইমেলা শেষ পর্যন্ত হচ্ছে, এটাই একটা ভালো দিক। আমরা বইমেলা যখন হবে কি না এই নিয়ে আলোচনা হয়েছিল, পাবলিশারদের যে প্রতিনিধি তারা ছিল এবং সারস্বত সমাজের প্রতিনিধিরা ছিল, শিল্পী সাহিত্যিকরা ছিলেন, আমিও কোনো এক পর্যায়ে আমি আমন্ত্রিত ছিলাম। আরেকটা কারণ হচ্ছে বাংলা একাডেমিতে আমি সারা জীবন চাকরি করেছি এবং বাংলা একাডেমিতে যত বই মেলা হয়েছে তার প্রতিটাতেই কোনো না কোনোভাবে ছিলাম। অধিকাংশ বই মেলাতে আমি সদস্য সচিব ছিলাম। ফলে আমি তখন বলেছিলাম যে এই যে বিশেষ করে অতিমারির কারণে বইমেলাটা এখন যদি করা নাও যায়, তাহলে তবে পহেলা ফেব্রুয়ারিতে না পারলে আমরা মাঝে গিয়ে 19 তারিখ বা 20 তারিখ থেকে এই বইমেলাটা শুরু করি। ফেব্রুয়ারিতে রাখা হোক, 21 তারিখের আগে রাখা হোক। তো এই দুই ধরনের এসেছিল যে ফেব্রুয়ারির বাইরে গেলে কোনো অসুবিধা নেই, অন্তত যদি মার্চে আমাদের স্বাধীনতার মাস হয়। একটা বড় অসুবিধা হচ্ছে এখন যদি যে কোনো মুহূর্তে কিন্তু হতে পারে, ঝড় ঝঞ্ঝা আসতে পারে। ফলে এটা একটা বড়, তা না হলে কিন্তু কোনো অসুবিধা নেই, এটা হতেই পারে। তবে আমি এখনও মনে করি যে কোনোভাবেই হোক, এটা অনেকে এক ধরনের বলবে, গতবাধা রীতি কথা বলবে, ফেব্রুয়ারির বাইরে গিয়ে বইমেলা শুরু করা উচিত নয়। কিন্তু এখন অতিমারির কারণে আমরা কী করবো, তাই হয়েছে আর কি। শেষ পর্যন্ত হচ্ছে, এটাই বড় কথা, সত্য। তবে বাংলা একাডেমি, প্রকাশক সমিতি এবং সরকার এদেরকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে মেলায় ঝড় ঝঞ্ঝা হলেও মেলা যেন নিরাপদ থাকে। হুদা ভাই, আপনার প্রতি এবার প্রশ্ন থাকবে যে বাংলাদেশের লেখালেখির ক্ষেত্রে কবিরা কতটুকু স্বাধীন? প্রকৃত কবি স্বাধীন। প্রকৃত কবি কাউকে কখনো কোনো তোয়াক্কা করে লেখে না। যেমন প্রকৃত কবি রবীন্দ্রনাথ, যেমন প্রকৃত কবি জীবনানন্দ দাশ, যেমন প্রকৃত কবি কাজী নজরুল ইসলাম, যেমন প্রকৃত কবি শামসুর রহমান। এদের কথা বলবো যে আমাদের যারা নমস্য, যাদেরকে দেখে লেখা আমরা লিখতে শিখেছি। যে প্রকৃত কবি ধরা যাক মাইকেল মধুসূদন দত্ত। কবি যা বুঝবেন, কবিতা হচ্ছে তাই মনের ভিতর যে কথাটা জন্ম নেবে। আমি যা জন্ম নিয়েছি, আমি যে কথাটা বলতে চাই, আমি তাই সে কথার বাইরে যদি কথা বলি, ওটা তো কবিতা হবে না, অকবিতা। অনেকে আবার বলতে শুনি যে কবিদের মধ্যে অনেকে বলেন যে আমি এই কথাগুলি বলতে চাই, কিন্তু আমি নানা নিরাপত্তার অভাবে আমি বলতে পারি না। এই নিরাপত্তা বোধ কবি কিভাবে করবে? তাহলে কবি কাউকে তোয়াক্কা করবে না। তোয়াক্কা করার যদি কেউ করে, তাহলে আমি বলবো তিনি স্বনিয়ন্ত্রিত কবি। এটাই স্বনিয়ন্ত্রণ, নিজের উপর নিয়ন্ত্রণ নিজে যদি করতে চায় তাহলে করবে। আমি যদি আমাকে নিয়ন্ত্রিত করি তাহলে ওইটাও আমার স্বাধীনতা, আমি করতে চাই, করতে পারবো। কিন্তু আমার মনে হয় না সুবিচার, ন্যায় বিচার আর সৃষ্টিশীলতা সবসময় একেবারে নির্বাধভাবে আসে, মানে কোনো বাধা বন্ধহীনভাবে আসে। এটাকে শ্রদ্ধা করা প্রত্যেক কবির কর্তব্য বলেও আমি মনে করি। হুদা ভাই, বাংলা কবিতা মানে আধুনিক কবিতা দুর্বোধ্য, এই অভিযোগ পাঠকদের দীর্ঘদিনের। তাহলে এটাকে আপনি সত্য বলবেন না মিথ্যা বলবেন? এবং বাংলাদেশের কবিতা কি রহস্য ঘেরা নাকি স্পষ্ট ভাষা? প্রথম কথা যে আধুনিক কবিতা দুর্বোধ্য, এই অভিযোগ বহুদিনের। বহুদিনের মধ্যে এই বহুদিনের এটাকে আমি বলবো যে যারা কবিতা কি এটা সহজভাবে বুঝতে চায় না, আর আধুনিক কবিতা কি বুঝতে চায় না। আধুনিক কবিতা কাকে বলে? আধুনিক কবিতা দুর্বোধ্য বলতে আপনি শেক্সপিয়ারের কবিতা বোঝেন?
আমি বুঝি রবীন্দ্রনাথের সব কবিতা আমি বুঝি, আলাউলের সব কবিতা বুঝি না। প্রকৃত কবিতা কখনো দুর্বোধ্য হয় না। কবিতা যদি হঠাৎ অকবিতা হয়ে যায়, কবিতা যদি বুদ্ধির অসম্ভব বড় খেলা হয়ে যায়, ধাঁধার মতো হয়ে যায়, তাহলে কবিতা বুঝতে কষ্ট হতে পারে। কিন্তু প্রকৃত কবিতা সবসময় বোধের কাছে আঘাত করবে। আধুনিক একজন শ্রেষ্ঠ আধুনিক কবির কথা বলি, অবশ্যই ইংরেজ কবি টি.এস. এলিয়ট। তাকে দিয়েই তো আধুনিকতাকে পরিমাপ করা হয়। তার যে দ্য ওয়েস্টল্যান্ড, এই কবিতাটা ওয়েস্টল্যান্ড দিয়ে করা হয়। তিনি বলেছিলেন, গুড পোয়েট্রি কমিউনিকেটস বিফোর ইট ইজ আন্ডারস্টুড। ওই যে আধুনিক কবিতা দুর্বোধ্য, এটা যেমন একেবারে সবাই জানে, এই ইংরেজি বাক্যটাও সবাই কিন্তু জানে। অন্তত কবিতা যারা পড়ে, কবিতা যারা লেখে, সেটা হচ্ছে ভালো কবিতা বোঝার আগে আপনার ভিতর সঞ্চারিত হবে। আপনার ভালো লাগবে, কিন্তু একটা ভালো লাগা সঞ্চারিত হয়ে যাবে। কবিতা কি হৃদয়ের? অবশ্যই হৃদয় থেকে উৎসারিত হয় বলেই তো হৃদয়ের ভাষা কি দুর্বোধ্য কিছুটা হতে পারে না? কেন হবে না? হৃদয়ের সব ভাষা তো আমরা বুঝি না সহজে। তুমি যে তুমি গো সেই তব ঋণ, আমি মোর প্রেম দিয়ে সুদে চির। কি বুঝলাম? তুমি যে তুমি, মানে তুমি যে তুমি হয়েছে, এটা হলো মেটাফর। এটা আমরা জানি না। এটা হলো এটা বুদ্ধির খেলা, একটা ধাঁধা। কবিরা হৃদয়ের ধাঁধার ভিতর থেকে কবিতা তৈরি করেন। তো হৃদয়ের ধাঁধা তো এত সহজে বোঝা যাবে না। সরোজিনী এইখানে শুয়ে আছে, জানি না যে শুয়ে আছে কিনা, একটা দ্বন্দ্ব হয়ে গেল, ওখানে শুয়ে আছে তো। হ্যাঁ, এই যে কালকে আমি পড়ছিলাম নিশি পাঠে, কবিতা স্পষ্টতা ও অস্পষ্টতা লিখেছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথই বলছেন, যা বলবো বলার সঙ্গে সঙ্গে হঠাৎ আমি যা বলছি, এখন যা বলছি, এটা কবিতা না, এটা গদ্য। গদ্য, তুমি যা বলবে আমি যা বলবো গদ্য, কারণ আমাদেরকে স্পষ্টভাবে যা বলি বুঝতে হবে। কিন্তু কবিতা হবে তা যা একবার বোঝার পর বহুভাবে বোঝা যাবে। তোমার এই জন্য ভালোবাসি আছে, মানে একটি কবিতাকে বিভিন্ন আঙ্গিকে পাঠক বুঝে নেবে, পাঠক বুঝে নিতে পারে। এটাই কবিতার সার্থকতা। কবিতার এটা মূল প্রবণতাই হচ্ছে তাই। হ্যাঁ, কবিতা এর মতো মাকড়সার জালের মতো, একটা আস্তে আস্তে এটাকে যত সম্ভব বড় করে নেওয়া যায়। কবিতার একটা হচ্ছে বহুমাত্রিক, একমাত্রা একতলীয় যেটা, সেটা গদ্য। বহুতলীয় যেটা, সেটা কবিতা। যেমন ধরা যাক, আমরা সুন্দর একটা কথা বললাম, ছন্দে তন্দে, এটাও কবিতা নাও হতে পারে। এটা যে একটা বক্তব্য, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, একটা প্রবাদ বাক্যের মতো কবিতা। কিন্তু সত্যিকারের যে লোভনীয় কবিতা, বহুতলীয় কবিতা, হাজার বছর ধরে আমি পথ হারিতেছি পৃথিবীর পথে, মা লিখেছিল, কুসুম কুমারী দাস, হ্যাঁ, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটা একটা বক্তব্য, প্রবাদ প্রতিম বক্তব্য। আর হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। আপনি হাজার বছর ধরে পথ হাঁটছেন, তুমি হাঁটছো, আমি হাঁটছি। তাহলে এই বক্তব্যের ভিতরে আরেকটি বক্তব্য আছে। এই বক্তব্য মানে আমি হাঁটছি না, মানে আমি এক না, সমস্ত মানব সমাজ, আদম থেকে মনু থেকে যারা এসছে, সবাই পথ হাঁটছে। আমার বাবা যেখানে হেঁটে গেছে, সেখান থেকে আমি হাঁটছি। আমি যেখানে শেষ করবো, আমার ছেলে শেষ করবে। তাহলে কবিতা কি একতলীয়? আধুনিক কবিতা কিন্তু ইতিহাসের সঙ্গে সংযুক্ত, মিথের সঙ্গে সংযুক্ত, আমাদের দর্শনের সঙ্গে সংযুক্ত। উদয় ভাই, আপনি লক্ষ্য করবেন যে জীবনানন্দ দাশকে বলা হয় সর্বযুগের আধুনিক কবি। তার ভাষা এখনো মনে হয় চিরনতুন। হ্যাঁ, এই জীবনানন্দ দাশের ভাষা, রবীন্দ্রনাথের ভাষা এবং কাজী নজরুলের ভাষা, এদের মধ্যে আপনি তফাৎটা কি পান? মনের ভাষা, আমি বলি মনোভাষা। কেমন? কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলি, স্বাধীনতার কবি বলি, অনেক কিছু বলি। রবীন্দ্রনাথকেও আমরা বলি ভালোবাসার কবি, শ্রেয়বাদের কবি। আর আমি ব্যক্তিগতভাবে জীবনানন্দ দাশকে বলি জনপ্রিয়তম বলি না, উনি অনেক কবির মতো জনপ্রিয় নন, কিন্তু মনপ্রিয়তম কবি। তার কবিতা পাঠ করার পর মনের ভিতরে যখন লাগে, মনে হয় আরে এই তো, এটা তো আমার কথা, আমি লিখতে পারতাম, তাই না? এই যেমন আপনার একটা কবিতা আছে, যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। হুদা ভাই, আপনার সঙ্গে আপনার এই কবিতা নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা আবার আসব। তার আগে চলুন একটি বিজ্ঞাপন বিরতিতে যাই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, দেশবরেণ্য কবি, জাতিসত্তার কবি, কবি মোহাম্মদ নুরুল হুদার সঙ্গে। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির পর আবার এই অতিথির সঙ্গে আলাপচারিতায় মেতে উঠব। রবি থেকে বৃহস্পতিবার
বৃহস্পতি, 3 জন অতিথি এক টেবিলে। নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। যদি বিদ্যুতের জোট হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাছার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাজরা, ঋণ ক্লাবে ইত্যাদিরা তারা সরকারের ছাতার নিচে চলে যায়, যে সরকারি থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। লিটল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30টায়। শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্রবার। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? মানুষ মারা যাওয়ার কারণ কিনা পানি মুখে দেওয়া যায় কিনা, এরকম কোনো আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। আপনি মনে মনে জিকির করলে সেটা কতটা জায়েজ? জিকিরটা সবসময় করা যায়। আমার কি বাসে নামাজ হবে, পর্দা থাকে, যদিও আমাদের বাসে ছেলেরা নামাজ পড়ে। নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে নিয়মিত ফোন লাইভ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার বিকেল 4টায় শুধুমাত্র বাংলা টিভিতে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন আইন ও বিচার বিষয়ক অনুষ্ঠানে। অভিযোগ যদি সেটা মামলাতেই পরিণত না করতে পারি আমরা, তাহলে আমরা কাদের কাছে যেতে পারি? যদি সে ধরনের আপনি অন্যায় দেখে থাকেন, একটা হচ্ছে কোর্টে আপনাকে আশ্রয় নেওয়া। আইন আমাকে যে লিবার্টিটা দিচ্ছে, হোয়াট ইজ মাই এক্সটেন্ট অফ মাই দিস লিবার্টি? আইনটাতে বলা ছিল 180 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে। এখন স্পেশাল ট্রাইব্যুনাল। আইনি সহায়তা নিয়ে ফোন লাইভ আইন ও বিচার দেখবেন সরাসরি প্রতি রবিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্র ও শনিবার ফোন লাইভ। বাংলাদেশের স্বনামধন্য আলেমদের নিয়ে প্রতিনিয়ত আয়োজন ইসলামিক জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান নিয়ে থাকছি বাংলা টিভির পর্দায়। ওমান কতারাহা বাতাত্তুহু, যে এই আত্মীয়তাকে ছিন্ন করবে তার সাথে আমি নিজেই সম্পর্ক ছিন্ন করে দিই। ফরজ সালাতের পরে যে ইমাম সাহেব সম্মিলিত মোনাজাত করে, আচ্ছা, এটা কি শরিয়াতে কি কতটুকু না জায়েজ আছে? নামাজের পরে মোনাজাত করার নির্দেশ কোরআন শরীফে আল্লাহ স্বয়ং দিয়েছেন। এই নামাজ শিক্ষা তো ফরজ। মুক্তাদি ইমামের পেছনে কিছুই পড়বে না, আচ্ছা, বরং মুক্তাদি নীরব থাকবে। আর এই নিয়মিত আয়োজনে আপনাদের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য প্রস্তুত আমি। আপনি প্রস্তুত তো? ফোন লাইভ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন প্রতি শুক্র ও শনিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন 1 কোটির বেশি প্রবাসী বাংলাদেশি। এই প্রবাসীদের নিয়ে বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেলগুলোর মধ্যে একমাত্র বাংলা টিভি নিয়মিত প্রচার করছে 30 মিনিটের একটি সংবাদ বুলেটিন বিশ্ব বাংলা। প্রতিদিন বাংলাদেশ সময় দুপুর 1টায় সারা বিশ্বে বাংলাদেশিদের খবর জানতে চোখ রাখুন বাংলা টিভির পর্দায়। গ্রিসে প্রবাসীদের সহজ শর্তে বৈধতা সহ বেশ কিছু দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। শাওন আহমেদ, বাংলা টিভি, ভ্যানিশ, ইতালি। বাংলা টিভি সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কণ্ঠস্বর। শেষ করব বিশ্ব বাংলা। বিশ্ব বাংলা দেখবেন প্রতিদিন দুপুর 1টায় শুধুমাত্র বাংলা টিভিতে। সরকার যে প্রথম দিকে যে ইকোনমিক প্যাকেজ গুলো ঘোষণা করে, এটা উই আর লাকি দ্যাট আমরা ব্রিটেনের মতো দেশে আছি। শুধুমাত্র ইতালিতে কতজন বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে? এ পর্যন্ত আমাদের জানা মতে 12 জন প্রবাসী বাংলাদেশে মারা গেছে। আপনারা জানেন যে প্রথম ফ্লাইট অলরেডি চলে গিয়েছে 24 তারিখে। আমাদের লন্ডনে অনেক মানুষ, আমাদের কাছের মানুষ হারিয়েছি। অনেকে আক্রান্ত হতে পারে, কিন্তু যদি ডায়াবেটিস থাকে তাহলে দেখা যায় সেই ডায়াবেটিক পেশেন্টটা কিন্তু অনেক বেশি ভালনারেবল, মানে অনেক বেশি। প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টায়। প্রযোজনা SM নাজমুল হক। রবি থেকে বৃহস্পতি, 3 জন অতিথি এক টেবিলে। নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন
ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। কিন্তু বিদ্যালয়ে জোট হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাচার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাজরা, ইনকলাবি ইত্যাদিরা তারা সরকারের ছাতার নিচে চলে যায়, যে সরকারি থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30টায়। শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্রবার। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? মানুষ মারা যাওয়ার কারণ কিনা পানি মুখে দেওয়া যায় কিনা, এরকম কোনো আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। মনে মনে জিকির করলে সেটা কতটা জায়েজ? জিকিরটা সবসময় করা যায়। আমার কি বাসে নামাজ হবে, পর্দা থাকে, যদিও আমাদের বাসে ছেলেরা নামাজ পড়ে। নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে নিয়মিত ফোন লাইভ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার বিকেল 4টায় শুধুমাত্র বাংলা টিভিতে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন আইন ও বিচার বিষয়ক অনুষ্ঠানে। অভিযোগ যদি সেটা মামলাতেই পরিণত না করতে পারি আমরা, তাহলে আমরা কাদের কাছে যেতে পারি? যদি সে ধরনের আপনি অন্যায় দেখে থাকেন, একটা হচ্ছে কোর্টে আপনাকে আশ্রয় নেওয়া। আইন আমাকে যে লিবার্টিটা দিচ্ছে, হোয়াট ইজ মাই এক্সটেন্ট অফ মাই দিস লিবার্টি? আইনটাতে বলা ছিল 180 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে। হ্যাঁ, স্পেশাল ট্রাইব্যুনাল। আইনি সহায়তা নিয়ে ফোন লাইভ আইন ও বিচার দেখবেন সরাসরি প্রতি রবিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্র ও শনিবার ফোন লাইভ। বাংলাদেশের স্বনামধন্য আলেমদের নিয়ে প্রতিনিয়ত আয়োজন ইসলামিক জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান নিয়ে থাকছি বাংলা টিভির পর্দায়। ওয়ামান কতারাহা বাতাত্তুহু, যে এই আত্মীয়তাকে ছিন্ন করবে তার সাথে আমি নিজেই সম্পর্ক ছিন্ন করে দিই। ফরজ সালাতের পরে যে ইমাম সাহেব সম্মিলিত মোনাজাত করে, আচ্ছা, এটা কি শরিয়াতে কি কতটুকু না জায়েজ আছে? নামাজের পরে মোনাজাত করার নির্দেশ কোরআন শরীফে আল্লাহ স্বয়ং দিয়েছেন। এই নামাজ শিক্ষা তো ফরজ, মুক্তাদি ইমামের পেছনে কিছুই পড়বে না, আচ্ছা, বরং মুক্তাদি নীরব থাকবে। আর এই নিয়মিত আয়োজনে আপনাদের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য প্রস্তুত আমি। আপনি প্রস্তুত তো? ফোন লাইভ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন প্রতি শুক্র ও শনিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন 1 কোটির বেশি প্রবাসী বাংলাদেশি। এই প্রবাসীদের নিয়ে বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেলগুলোর মধ্যে একমাত্র বাংলা টিভি নিয়মিত প্রচার করছে 30 মিনিটের একটি সংবাদ বুলেটিন বিশ্ব বাংলা। প্রতিদিন বাংলাদেশ সময় দুপুর 1টায় সারা বিশ্বে বাংলাদেশিদের খবর জানতে চোখ রাখুন বাংলা টিভির পর্দায়। গ্রিসে প্রবাসীদের সহজ শর্তে বৈধতা সহ বেশ কিছু দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। শাওন আহমেদ, বাংলা টিভি, ভ্যানিশ, ইতালি। বাংলা টিভি সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কণ্ঠস্বর। শেষ করব বিশ্ব বাংলা। বিশ্ব বাংলা দেখবেন প্রতিদিন দুপুর 1টায় শুধুমাত্র বাংলা টিভিতে। সরকার যে প্রথম দিকে যে ইকোনমিক প্যাকেজগুলো ঘোষণা করে, এটা উই আর লাকি দ্যাট আমরা ব্রিটেনের মতো দেশে আছি। শুধুমাত্র ইতালিতে কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে? এ পর্যন্ত আমাদের জানা মতে 12 জন প্রবাসী বাংলাদেশে মারা গেছে। আপনারা জানেন যে প্রথম ফ্লাইট অলরেডি চলে গিয়েছে 24 তারিখে। আমাদের লন্ডনে অনেক। প্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। নিশ্চয়ই এতক্ষণ আপনারা আমাদের সঙ্গেই ছিলেন। হুদা ভাই, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম আপনার কাছে। হ্যাঁ, আমরা কথা বলতেছিলাম আপনার কবিতা নিয়ে, যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। এটার লেখার পিছনে কি এমন ইতিহাস আছে, কি আপনার অভিজ্ঞতা আছে, একটু যদি আমাদের একটু বিস্তারিত বলেন। বলা কঠিন। এই বাংলা ভাষা, বাঙালিত্ব, এগুলো নিয়ে আমরা তো শৈশব থেকে মেতে উঠেছি। আমরা বুঝতে শিখেছি যে আমাদের অস্তিত্বের নাম বাংলা। সেই বাংলা হলো আমার মাটি, আমাদের অস্তিত্বের নাম বাংলা ভাষা। মাটির উপর দাঁড়িয়ে এই মাটিতে বেড়ে ওঠা, হ্যাঁ, আমি মাটির মানুষ, আমি মুখ দিয়ে যে কথাটা বলি সেটা বাংলা ভাষা। এই ভাষা একসময়, সেই ভাষা নিয়ে যুদ্ধ শুরু হলো, তখন আমরা ছোট। তারপর যুদ্ধের পরে সেই ভাষাভিত্তিক যে যুদ্ধ, সেটা থেকে সংস্কৃত বাংলা দেশের যে সাংস্কৃতিক জাতীয়তাবাদ সেটা শুরু হলো। সাংস্কৃতিক জাতীয়তাবাদের পাশাপাশি অর্থনৈতিক যে ডিসপারিটি বলি আমরা, দূরত্ব, সেই কারণে আবার শুরু হলো রাজনৈতিক জাতীয়তাবাদ। এই রাজনৈতিক জাতীয়তাবাদী বাঙালির সার্বভৌমত্বের
সন্ধান দিল, অর্থাৎ জাতিরাষ্ট্র বাংলাদেশ হিসেবে পৃথিবীতে আবির্ভূত হলো। পৃথিবীতে বহু দেশে বহু জাতি আছে, কিন্তু এইভাবে জাতিরাষ্ট্র খুব কম দেশেই আছে। অনেক জায়গায় একটা পলিটিক্যাল স্টেট, রাজনৈতিক। আর আমি দেখেছি যে এই যে আমাদের জাতীয়তাবাদ, এর বিষয় হচ্ছে আমাদের ভাষা। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা দেখেছি বাংলাদেশের বাইরেও কিন্তু মানুষ বাংলায় কথা বলে বহু জায়গায়, শুধু আমাদের উপমহাদেশের সন্নিহিত অঞ্চলে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে মানুষ গেছে কথা বলে। আমি মাদাগাস্কারের একজনকে পেয়েছিলাম, যার সঙ্গে আমার মস্কোতে দেখা হয়েছিল। তিনি বাংলায় কথা বলে বললেন, আমি কিন্তু বাঙালি জাতির সন্তান। কেন? আমি বাংলা ভাষায় কথা বলি। তাহলে মানুষের মুখের ভাষা তার মূল পরিচায়ক। সেজন্য আমরা বলছি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তো আমার দেশ, বিশ্ব ব্রহ্মাণ্ড তো আমার স্বদেশ, কিন্তু আমার জাতিসত্তার যেখানে ভাষা ভিত্তিক জাতীয় সত্তা বিকশিত হয়েছে সেটা আমার মূল দেশ। আমরা বলছি পৃথিবীর কোনো ভাষা যেন মরে না যায়, কোনো মাতৃভাষা যেন শেষ হয়ে না যায়। 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে একটা বড় প্রণোদনা দিয়েছে, যত জাতিগোষ্ঠীর, যত গোত্র গোষ্ঠীর, যত যাদের যে ভাষাই এই ভাষাগুলোকে রক্ষা করতে। মাননীয় প্রধানমন্ত্রী এই কথা অবশ্যই বলছে। আমাদের বাংলাদেশেই তো অন্তত 50টার মতো ভাষা আছে, যারা আমরা যাদেরকে বলি নৃগোষ্ঠী, তাদের ভাষা আছে, তাদের ভাষাকে রক্ষা করতে হবে। এবং সব ধরনের ভাষার যে উপকরণ আছে, আমরা 5 মাইল দূরে গেলেই ভাষা একটু পরিবর্তিত হয়ে যায়। আমরা জানি এই ভাষিক যে পরিবর্তন, ভাষিক যে বিবর্তন, প্রতিদিন নতুন একটি শব্দ আসতে, আমরা একটু আগে নিজেরা কথা বলার সময় এটা বলছিলাম, এই শব্দগুলোকে রক্ষা করতে হবে। আসলে মানুষের পরিচয় তার ভাষায়। মানুষ যেমন নিজের ভাষায় কথা বলতে পারে, বিশ্লেষণ করতে পারে, পৃথিবীর অন্য কোনো প্রাণীই পারে না। তারা শুধু একরৈখিক ভাষা বলে। পাখির ভাষা আপনারা দেখবেন পরিবর্তিত হয় না, এক এক পাখির ভাষা এক এক ধরনের, সেটা হতে পারে। তারপর সিংহের যে ভাষা, হুঙ্কার, বাঘের যে ভাষা এক নয়। আর তারা কিন্তু এই যে যুক্তিতর্ক করতে পারে না। মানুষ কিন্তু তার যে বোধ, বুদ্ধি, বিচার সবটাই তার ভাষায় প্রকাশ করতে পারে। কাজেই যার যা ভাষা, সেই ভাষাকেন্দ্রিক তার শ্রীবৃদ্ধি, তার অস্তিত্ব, এবং সারা পৃথিবী জুড়ে তাকে প্রবাহিত করতে চায়। যেমন আরব জাতি সারা পৃথিবীতে আরবীয় ভাষা ছড়িয়ে দিতে চায়, চীনেরা তাই চায়, ইংরেজরা তাই চায়, স্প্যানিশরা তাই চায়। বাংলা পৃথিবীর 7ম 8ম ভাষা কথা বলার দিক থেকে। আর ইউনেস্কো বলেছে যে পৃথিবীর সবচেয়ে ব্যাকরণিক ভাষা হচ্ছে, ব্যাকরণ শুদ্ধ ভাষা হচ্ছে, ধ্বনিতাত্ত্বিক ভাষা হচ্ছে বাংলা। দন্ত ন আর মূর্ধন্য দন্ত ন আছে, তালিবসাও আছে। এই যে দাঁতের ব্যবহার, ওষ্ঠের ব্যবহার, ভিতরে গলার ব্যবহার অন্য কোনো ভাষায় খুব বেশি নাই। যেমন ইংরেজিতে ত নাই, থ আছে, টি আছে, থ্যাঙ্কস আছে, থ্যাঙ্ক নাই। ইংরেজিতে হুদাবে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি, বাংলা শব্দে তুমির মধ্যে অনেক প্রতিশব্দ আছে, ইংরেজি কিন্তু ইউর মধ্যেই অনেক না, ইংরেজি থাকে এত প্রতিশব্দ, বাংলার মতো নেই। ইউ আছে, দাও আছে, কিন্তু বাংলার মতন এত ছড়িয়ে ছিটিয়ে না। বাংলাদেশে তো আপনি আছে, তুমি আছে, তুই আছে, অর্থাৎ তিন ধরনের আঞ্চলিক শব্দ আছে। আচ্ছা আছে তো, ওইটা তো আছে, আঞ্চলিক শব্দ সব ইয়েতেই আছে। কিন্তু বাংলার একটা বড় ব্যাপার হলো বাংলা সবচেয়ে প্রাকৃতিক ভাষা, এবং সবচেয়ে বাংলাকে বলা হয়েছে, ইউনেস্কোর ইয়েতেই বলা হয়েছে যে সবচেয়ে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। দ্বিতীয় সুইটেস্ট হচ্ছে স্প্যানিশ। মধুরতম ভাষা বাংলা ভাষা, মায়ের ভাষা, মায়ের মধুর ভাষা, মধুর ভাষা বাংলা ভাষা, মধুরতম ভাষা। আমাদের ভাষার ভিতরে একজন পণ্ডিত ছিলেন, সে পণ্ডিত হল পানিনি, দন্ত ন আর মধুর ন, তার বানানেও তাই আছে। এতটা সূক্ষ্ম আমাদের ভাষা। তবে আমি আরেকটু আপনার কবিতার ভিতরে যেতে চাই, সেটা হলো যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। এই কবিতাটা লেখার জন্য আপনি কত বৎসর অপেক্ষা করেছেন? হ্যাঁ, এইটা একটা খুব বড় ধরনের প্রশ্ন। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ হঠাৎ মনের ভিতরে আমরা গুনগুন করতে শুরু করেছিল। এটা আমি তো বলবো 69-এর গণ আন্দোলনের সময়, যখন আমরা আসাদ যে আন্দোলনের ইয়ে করে শহীদ হলেন, আসাদ, আমরা সেই দিনেও এই পংক্তিটা আমার যতদূর বাংলা ভাষা এদূর আমার মনে হয়, তারপর ততদূর এই বাংলাদেশ, এই মনে হতো। অনেক দিন পর আমার মনে হয় 2-3 দশক
আমার ভিতরে গুনগুন করতে করতে হঠাৎ এক রাতে বসে এক ইয়েতে বসাতে এই কবিতাটা বেরিয়ে গেল সাঁ করে। কাজেই কোনো কোনো কবিতা বহু দিন, যেমন পলি জমে 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 একটা চর হয়, চর হওয়ার পর সেটা একটা ফসলি জমি হয়, তাতে একটা ঘর হয়, কুড়ে ঘর হয় অন্তত, তারপর এটা বাসস্থান হয়। ঠিক তেমনিভাবে আপনার সঙ্গে আমার এবার একটি অন্য ধরনের প্রশ্ন। আপনি জানেন বাংলা একাডেমি বাংলা বানানোর উপর যথেষ্ট কাজ করছে এবং এখন করেও যাচ্ছে। যেমন ঈদ দীর্ঘ ঈদা লিখতে হবে, কোথায় দীর্ঘার দেওয়া যাবে না, রসিকার, বিভিন্ন শব্দগুলি বিভিন্নভাবে সংশোধন করতেছে। এটা বাংলা একাডেমির একটা ভালো দিক। তো একটি বিষয় আপনি লক্ষ্য করবেন, অনুপস্থিত বাংলা একাডেমি সে কাজটি করছে না। কবিরা হলো শব্দ স্রষ্টা তৈরি করে এবং কবিদের শব্দগুলি কিন্তু সংগ্রহ করে বাংলা একাডেমি হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান হোক সংরক্ষণ করে। কিন্তু আপনি লক্ষ্য করবেন কবিদের যে অনেক শব্দ আছে এটা বাংলা একাডেমি সেভাবে সংরক্ষণ বা সংগ্রহ করতেছে না। যেমন একটি শব্দ আপনাকে আমি বলতে চাই, সেটা হলো ছাদের আড্ডা। এটা ছন্দিদা কিন্তু হয়ে যায় ছাদাড্ডা হতে পারে। হ্যাঁ, এই ছাদাড্ডা শব্দটার ব্যাপারে আপনি কি বলবেন? আমি বলবো যে এটি হলো প্রচলিত। অনেক সময় বলা হয় ব্যাকরণের নিয়মে যদি সিদ্ধ না হয় আমরা বলি অশুদ্ধ প্রচলিত হয়ে তাকে আমরা ডিকশনারিতে অভিধানে আমরা স্থান দিয়ে দিই। এই ছাদ আড্ডাটা আমি নিজেও শুনেছি, এবং ছাদ আড্ডা শুনতে আড্ডার ভিতর যেমন একটা ধ্বনি আছে, সেই ধ্বনিটা এসে যায়। যদি এটা প্রচলিত হয়ে যায় তাহলে বাংলা একাডেমির পরবর্তী ব্যবহারিক অভিধানে এই শব্দটি এন্ট্রি হিসাবে আসবে, মূল হিসাবে আসা দরকার। আমরা সাধারণত বলি একটা ডিকশনারি যখন একটা অভিধান যখন রচিত হয়ে যায় তখন বলা যায় এটা ডেড, এটা মৃত, এরপর নতুন একটা করতে হবে। কারণ ওই ডিকশনারি যতগুলো শব্দকে ধারণ করেছে তার বাইরে শব্দ তো আবার তৈরি হবে। কারণ কবিদেরই কাজ। টি.এস. এলিয়টের কথাই আবার বলি, গুড পোয়েটস মানে তারা জাতির ভাষাকে সফিস্টিকেটস করেন। They sophisticates the language of the tribe. They polish the language of the tribe. অর্থাৎ আমরা যে কথা বলি, যে ভাষায় কথা বলি, সেই ভাষাগুলোকে আরো সুন্দর করে ফেলে। যেমন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে থাকা, হ্যাঁ, এটা একটা নতুন প্রকাশ ভঙ্গি তৈরি হলো। কবিরা সেটা করেন সবসময়। তাহলে আপনি এই ছাদাটা শব্দটার হ্যাঁ যত নতুন শব্দ তৈরি হবে এটা আগামীতে ডিকশনারিতে যেতে পারে, অভিধানে যেতে পারে। অবশ্যই। ধন্যবাদ হুদা ভাই। আমাদের স্বল্পতার কারণে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হবে। আপনি আমাদের স্টুডিওতে কষ্ট করে আমন্ত্রিত হয়ে এখানে আসার জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, নিশ্চয়ই এতক্ষণ আপনারা আমাদের সঙ্গেই ছিলেন। এতক্ষণ আমরা কথা বললাম জাতিসত্তার কবি, দেশবরেণ্য কবি মোহাম্মদ নুরুল হুদার সঙ্গে। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলাম আমি আসাদ কাজল। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।